আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই বাইরে গেটটা খুলতে আসছি, আর বাইরের গেটটা খুলতে যেয়ে তাকিয়ে দেখলাম মাশাআল্লাহ অনেকগুলা ফুল ফুটেছে। তো বর্ষার কারণে কিন্তু প্রত্যেকটা গাছেরই বেহাল অবস্থা, পানিতে একদম সমস্ত গাছগুলা সব প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, মাটিগুলা গোড়া থেকে সরে যাচ্ছে। আর এই যে গাছের যে ফুলগুলা বৃষ্টির পানির কারণে কিন্তু অর্ধেক ফুল সব ঝরে পড়ে গেছে। তো আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে খুব সকাল থেকেই, আর রোদের মানে সূর্যের আলো পেয়ে রোদের তাপে প্রত্যেকটা গাছ মনে হচ্ছে যে প্রাণ ফিরে পাচ্ছে। তো ফুলগুলো দেখেই দৌড়ে চলে গেলাম রুমের মধ্যে, আর ফোনটা নিয়ে আসলাম। নিয়ে এসে আপনাদের সাথে একটু আমার বাসার সামনের এই ফুলগুলো ধারণ করলাম, ভিডিও ধারণ করলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই কারণে। আর আজকে কিন্তু শর্টকাট নাস্তা, মানে চুরি করা এক কথায়। যখন দেখা যায় যে মনটা ভালো থাকে, শরীর ভালো থাকে, তখন কিন্তু কাজের একটা আলাদা স্পিরিট বেড়ে যায়, অনেক কাজ করতে ইচ্ছা করে। আর যখন মনটা ভালো লাগে না বা শারীরিক কোনো প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু মানে মাথার মধ্যে ব্রেনে কাজ করাই যে কোন কাজটা একটু ফাঁকিঝুঁকি করে করা যায় আর কি। তো আজকে সত্যি শরীরটা একটু খারাপ, হঠাৎ করেই একটু পায়ে হচ্ছে পায়ের গিরায় একটু ব্যথা অনুভব করতেছি। তো ব্যথাটা হচ্ছে পা যখন আমি ভাঁজ করতেছি ঠিক তখন ব্যথাটা করতেছে, আবার যখন পায়ের ভাঁজটা আর কি খুলতেছি তখন আবার ব্যথা করতেছে। তো এমনি রেগুলার হেঁটে চলে বেড়াচ্ছি বা শুয়ে বসে থাকছি তখন কিন্তু ব্যথা করতেছে না, শুধুমাত্র যখন হচ্ছে পাটা ভাঁজ করতেছি তখন ব্যথা করতেছে। তো জানি না কি হয়েছে, দেখি ডক্টরের কাছে যাব। তো আপনাদের ভাইয়া বাসায় ছিল, আপনাদের ভাইয়াকে বললাম যে আমার একটু ডক্টরের কাছে যাওয়ার দরকার, পায়ে এরকম তো হচ্ছে পেইন হচ্ছে। তো সে বলল ডক্টরের কাছে কি করে যাবা, আর এখন তো হচ্ছে আর ডক্টরের কাছেও যাওয়ার কোনো উপায় নাই, কারণ হচ্ছে ডক্টররাও খুব সম্ভবত আবার হচ্ছে শুরু করছে আর কি, কোনো মানে তাদের কোনো দাবি দাওয়া নিয়ে তারাও মাঠে নেমে গেছে। তো আমি বলি যে কি বলো, সত্যি নাকি? তো আপনাদের ভাইয়া বলল যে না, এটা বাংলাদেশে হচ্ছে না, তবে ভারতে হচ্ছে। আর যে হারে সবাই সবার দাবি নিয়ে মাঠে নেমে গেছে, হয়তো তাদেরও বাংলাদেশের ডক্টরদেরও দাবি থাকতে পারে। এখন কথা হলো যে প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু দাবি দাওয়া আছে, এবং আমাদের যে আগের সরকার ছিলেন তিনি কিন্তু তার মতো করে দেশটাকে চালাচ্ছিলেন। অনেকের অনেক দাবি কিন্তু আমরা মনের মধ্যে নিয়ে পোষণ করে রেখেছিলাম, প্রকাশ করতে পারিনি। তো এখন যখন তার পতন হয়েছে, তো আস্তে আস্তে সবাই আমরা মাথা নাড়া দিয়ে আর কি উঠছি যে আমাদের সবার দাবিগুলো মেনে নেওয়া হোক। তো ঠিক আছে, একজন ব্যক্তি ডক্টর ইউনূস, তাকেই বলছি আমি, তার কথাই বলছি আমি, যে তিনি তো এসেছেন এবং তার জায়গায় বসেছেন। এখন তাকে আমার মনে হয় একটু সময় দেয়া হোক। একটু সময় দিলে সে ঠিকই দেশটাকে হয়তো নতুন করে আবারও গড়ে তুলতে পারবে বলে আমার মনে হচ্ছে। কারণ একটা শিক্ষিত মা যেমন একটা শিক্ষিত মানে সন্তান তৈরি করতে পারে, এবং একজন শিক্ষিত মাই পারে শিক্ষিত জাতি তৈরি করে দিতে। কারণ সন্তান যদি শিক্ষিত হয় তাহলে অবশ্যই পুরো জাতিটাই আমরা শিক্ষিত জাতি হতে পারবো আর কি।
জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাইতে পারছি, আমার কথার ধরনে আপনারা কিছুটা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। তো ডক্টর ইউনূস তিনি কিন্তু অনেক শিক্ষিত একজন মানুষ, এবং শুধু দেশেই নয় দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তার অনেক নাম ডাক আছে। তো তাকে একটু সময় দিলে আমার মনে হয় তিনি অনেক সুন্দর করে দেশটাকে সাজিয়ে দিবেন। তো সবার দাবি আমাদের আছে, আমরা কিন্তু কেউই আমাদের দাবি থেকে এক চুল পরিমাণও নড়ব না। আমাদের দাবি তাকে সব কিছুই আমরা বলবো এবং সেও আমাদের দাবি সব পূরণ করবে, এটাই আমরা তার কাছে আশা করি। অবশ্যই তিনি আমাদের সবার যাতে সুবিধা হয় চলে ফিরে বেড়াইতে, সেই কাজটাই করবেন। আমরা খুবই আশাবাদী তাকে নিয়ে, তিনি আমাদের সবার মনের আশা পূরণ করবেন। তো ফাঁকিবাজি নাস্তা তৈরি করতেছি আজকে আমি, আর ফাঁকিবাজি নাস্তাতে হচ্ছে একটু ডিম ভাজি করে নিয়েছি, দেখলেন আপনারা সবাই। ডিম ভাজি করে নিয়ে তারপরে যে একটু বাটার বান, যেটা আর কি বাটার বান না, শুধুই বানটাকে আমি হচ্ছে মাঝে মাঝে এই বান দিয়েই বাচ্চাদেরকে একটু বার্গার করে দিই। তো এই বানের কিছু ছিল বাসায়, বান ছিল, তো সেটা দিয়ে একটু সেঁকে নিয়ে তারপর এইভাবে ডিম ভাজি করে করে বানের মধ্যে দিয়ে দিলাম। আর এটা বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর কিন্তু রাতের কিছু রুটিও ছিল, তো সেই রুটিগুলো আমি আবারও এই যে হালকা তেল দিয়ে তারপর একটু এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে নিচ্ছি। তো যে রুটি খাবে আর যে হচ্ছে বান খাবে, যে যা খায় আর কি খাবে, এভাবে করে আমি তৈরি করে রাখতেছি, যার যেটা ভালো লাগে সে সেটা খেয়ে নেবে। তো আজকে কেন জানি আর ঝামেলা করতে ইচ্ছা করতেছিল না, যে বললাম না পায়ে একটু ব্যথা করতেছে, আর ডক্টরের কাছে যাব, তো হয়তো এই বেলায় আর হবে না, দেখি ওই বেলায় যাব, যার কারণে আমি ফাঁকিবাজি নাস্তা করে দুপুরে রান্নাটা সকাল সকাল একটু করে নেব, যাতে বিকালে আমি একটু ফ্রি হয়ে ডক্টরের কাছে যেতে পারি। তো নাস্তার কাজ কিন্তু শেষ হয়ে গেল, এই তো আমার ফাঁকিবাজি নাস্তা। তো আপনারাও কিন্তু মাঝে মাঝে এমন ফাঁকিবাজি নাস্তা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা বেশ পছন্দ করেই খাবে। একটু বাটার থাকলে একটু বাটার দিয়ে দিলে তো আরও ভালোভাবে খেয়ে নেবে ওরা। তো এর মধ্যে নাস্তা শেষ করে আমি কিন্তু বেডগুলা সব বেড কাভার চেঞ্জ করে নিয়েছি, আর বিছানাপত্র সব গুছিয়ে হালকা করে ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি। মেয়ে তো সকালে উঠে কলেজে চলে গেছে, আর ছেলেও চলে গেছে কোচিংয়ে। তো কোচিং শেষ করে, স্কুল শেষ করে ছেলে বাসায় আসতে আসতে দেখা যাবে যে 3টা-4টা বেজে যাবে। আর মেয়েও সকালে কলেজ শেষ করে তারপর কোচিংয়ে যাবে, কোচিং শেষ করে বাসায় আসতে আসতে তারও হয়তো দুপুর না হয় সন্ধ্যা, এরকম আর কি হয়ে যাবে। তো বাসায় তো আমার আর হচ্ছে বাবুর একাই থাকতে হয়, আর এই যে এইভাবেই কাজগুলো গুছিয়ে নিতে হয়, কি আর করার। তো ওই বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নায় চলে যাব দুপুরের। কোনো একটা সময় ছিল যখন সংসারের কাজ করে রান্নাবান্না, খাওয়া দাওয়া, রেস্ট, এগুলো সব কিছু করার পরেও দেখা যেত যে অনেক অফুরন্ত সময় থাকতো হাতে। তো ওই সময়টুকু যে কি করব কিছুই ভেবে পারতাম না, মানে কিছুই ভেবে পাইতাম না, মনে হতো যে এই সময়টুকু কিভাবে ব্যয় করব। তো মাঝে মাঝে দেখা যেত যে একটু বাইরে যেতাম, বা কারোর বাসায় গিয়ে একটু বসে গল্প করতাম, আড্ডাবাজি করতাম, বা কোনো ভাবিকে বাসা থেকে ডাক দিয়ে ফোন করে ডেকে বাসায় নিয়ে এসে বসে তার সাথে আড্ডাবাজি করতাম, এভাবে করে সময়গুলো পার করতাম। আর এখন এমন একটা সময় এসে গেছে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি যে সময় আসলে কিভাবে যে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না, যেন মনে হচ্ছে যে কখন যে সকাল হচ্ছে আর কখন দুপুর হচ্ছে, কখন বিকাল হচ্ছে, আর রাতই বা কখন হয়ে যাচ্ছে কিছুই টের পাচ্ছি না। তবে একটা জিনিস বুঝতে পারতেছি যে হুড়হুড় করে সময়গুলো চলে যাচ্ছে, এবং মানে ঘড়িটা কখনোই থেমে থাকছে না, সময়ের কাঁটাটা সবসময় ঘুরছে, অনবরত ঘুরেই যাচ্ছে, আর তার সাথে বয়সটা কিন্তু পার হয়ে যাচ্ছে। তো এই যে দিনটা চলে যাচ্ছে, এই দিনটা কিন্তু আর ফিরে পাবো না। তো এই দিনটাকে ধরে রাখার জন্যই কিন্তু আমার আজকের এই ইউটিউব চ্যানেলটা।
আমি আজকের এই চ্যানেলটা যে দাঁড় করিয়েছি শুধুমাত্র এই সময়টাকে ক্যাপচার করে রাখার জন্য, যাতে করে কোনো একটা দিন, কোনো একটা সময়, জানি না আল্লাহ পাক হায়াত কতদিনের দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, তবে আমি থাকি আর নাই বা থাকি, আমার এই দিনের স্মৃতিগুলো কিন্তু থাকবে। আমার প্রত্যেকটা দিনের কাজ, আমার প্রত্যেকটা আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো, আমার একটু একটু করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আস্তে আস্তে ভাড়াটিয়া থেকে বাড়িওয়ালা হয়ে ওঠা, আস্তে আস্তে মেয়ে থেকে বউ, বউ থেকে মা, মা থেকে শাশুড়ি, এভাবে করে আস্তে আস্তে নিজের জীবনটাকে উপভোগ করা, সব কিছুই আমি আমার এই চ্যানেলটাকে উপহার দিয়ে যাব। আর কোনো একটা সময় আমি যদি থাকি বেঁচে, তাহলে তো আমি আমার নাতিপুতিদেরকে দেখাবো, আর যদি আমি না থাকি তাহলে তারাই একদিন হয়তো দেখবে যে আমার নানু দাদু বা আমার মা সে কেমন ছিল, তার কাজ সংসারের সে কিভাবে করতো গুছিয়ে, হ্যাঁ সব কিছুই, তার জীবনের সুখ দুঃখ হাসি কান্না, তার পুরো সময়টা সে কিভাবে পার করত, এগুলা তারা একটু দেখবে শুনবে আর কি। তো আজকে রান্না করছি দুপুরে চাল কুমড়া ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে 2 রকমের শুটকি মাছ একটু ভুনা করব, সাথে একটু আলুও দেব। ছুরি শুটকি আর লইট্টা শুটকি নিয়েছি, 2 রকমের শুটকি একসাথে রান্না করব। আর রান্না করব কচুরমুখী দিয়ে মাছ দিয়ে আর কি, বড় মাছের একটা তরকারি রান্না করব। তো আমি শুধু এই মাছের নামটা ভুলে যাই, তো আসলে মাছের নামটা ভুলে যাই, মাছের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার মনের। আমি ইদানিং প্রচুর পরিমাণে মন ভোলা হয়ে গেছি, যার কারণে আমার অনেক কিছুই মনে থাকে না, ভুলে যায় আর কি। তো মনে পড়েছে কথা বলতে বলতে, ভেটকি মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভেটকি মাছ দিয়ে আর হচ্ছে কচুরমুখীর একটা তরকারি রান্না করব। তো দুই দিকে রান্না স্টার্ট করেছি, মশলাটা কষিয়ে নিয়েছি ওই চুলায়, ওখানে কচুরমুখীটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে ভেটকি মাছ আবার আমার মা খায় না, তো আমার মা আমার বাসায় আছে, যার কারণে তার জন্য হচ্ছে দিয়েছি একটু ট্যাংরা মাছ সাথে। তো সে ভেটকি মাছ খায় না, কিন্তু মাছের তরকারিটা আবার খাবে, তো ওই জন্য আমি এক তরকারির মধ্যেই ট্যাংরা মাছও দিয়ে দিয়েছি, যে সে ভেটকি মাছ খাবে না, তো তরকারি যেহেতু খাবে তরকারির সাথেই ট্যাংরা মাছটা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমি 2 রকমের শুটকি মাছ, সেটা হচ্ছে ভুনা করব। তো সেই জন্য এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর মশলাটা কষিয়ে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর শুটকি মাছ কিন্তু আমি একটু পরিষ্কার করে বেছে খুঁটে তারপর হচ্ছে কেটে কাঁটা ফেলে দিয়েছিলাম, আর হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সময় গরম পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি, বারবার করে ধুয়ে যে বড় কাঁটাটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর ছোটো কাঁটা যেটা ফেলানো যায় না সেটা তো রেখেই দিয়েছি। তারপরে যে অনেক করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে তারপরে যে আলু আর মাছটা আমি কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে রান্না করব, ভুনা করব আর কি ওইটা। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি রান্না করতে করতে রান্নার ফাঁকে একটা বড় সাইজের ড্রাগন ফল কেটে দিয়ে এসেছিলাম, যেটা খাও। তো সে খাওয়া দাওয়ার দিক দিয়ে খুবই সচেতন, অতিরিক্ত কোনো খাওয়া দাওয়া তার পছন্দ না। তো সে হচ্ছে একটু খেয়েছে, আর এক পিস আবার আমার জন্য রেখে দিয়েছে। তা আমি বললাম যে তুমি পুরোটাই শেষ করো, ফ্রিজে অনেক আছে, আমি তো আরও একটা কেটে খেতে পারতেছি, তুমি ওইটা পুরোটাই খাও। তা বললো যে না, আমি আর খাবো না, ওইটা তুমিই খাও। তো বুঝলাম যে সে একটু ভালোবাসা আমার জন্য রেখে দিয়েছে আর কি। তো যাই হোক, আমিও তার ভালোবাসা গ্রহণ করলাম, আমি ওইটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্না তো করতেছি, আর রান্নার ফাঁকে আমি কিন্তু একটু চা করে নিয়েছি। তো চাটা খাবো, যার কারণে এখন হচ্ছে চাটা আমি করে নিয়েছি, নিয়ে
চা খাচ্ছি আর রান্না করতেছি। তো এখন চা খাওয়ার কারণ হচ্ছে আজকে সকালে কিন্তু চা খাইনি। সকালে ওই যে হালকা পাতলা নাস্তা করলাম না, তারপর আর চা খাওয়া হয়নি। তো এখানে কিছু দুধও আছে, তো ভাবলাম একবার যে একটু দুধ চা করি। তো আপনাদের ভাইয়া আবার সে দুধ চা পছন্দ করে না, আর তার জন্য লাল চা করব, আবার আমি আবার দুধ চা করব। দুই রকম প্যারা মনে হচ্ছিল, যার কারণে এদিকে রান্না চুলাই, যার কারণে ভাবলাম যে থাক, আমি এখন হচ্ছে যে শুধু লাল চাই করি, করে একটু খেয়ে নিই। তো একটু চা খেয়ে নিয়েছি, আর এই যে রান্না বান্না কিন্তু শেষ করে ফেলেছি। ভাজি যেটা করলাম, চাল কুমড়ো চিংড়ি মাছ, অসাধারণ হয়েছিল। আর সব থেকে বেশি মজার হয়েছিল এই যে শুটকি ভুনা, মানে এতটাই দারুণ হয়েছিল, মনে হচ্ছে যে এখনও মুখে লেগে আছে, এত মজা হয়েছিল। তো শুটকি মাছ কিন্তু আমি আগে খেতামই না। তো সেদিন আপনাদের ভাইয়া ওই যে চট্টগ্রামে গেল ডিউটিতে যাওয়ার পরে, ভিআইপি ডিউটিতে গেছিলো, যাওয়ার পরে ওখান থেকে আমি বললাম যে তুমি হচ্ছে, সে আমাকে শুটকি মাছ দেখাচ্ছিল যে এই দেখো কত শুটকি মাছ। তো ওই বাজারটা খুব সম্ভবত, মানে ওই সাইডটা, ওই পুরো সাইডটা খুব সম্ভবত শুটকি মাছের ছিল। তো আমাকে ভিডিও কলে যখন দেখাচ্ছিল, তখন আমি বললাম যে একটু নিয়ে আসো বাসার জন্য। তো বলে তুমি তো রান্না করো না, খাও না, কি করব নিয়ে এসে, তুমি কি খাবা? তা আমি আবার বললাম যে হ্যাঁ খাবো, কারণ শুটকি খেয়েছি যখন হচ্ছে আপনাদের ভাইয়ার পোস্টিং ছিল খাগড়াছড়ি। তখন আমার একটা বাচ্চা, মানে আমার শুধুমাত্র বড় মেয়েটা হয়েছে, ওই সময় কিন্তু আমি খাগড়াছড়ি ছিলাম আপনার ভাইয়ার সাথে। জবের সূত্রে আপনাদের ভাইয়ার পোস্টিং ছিল তখন খাগড়াছড়িতে, আর আমিও বাচ্চা ছোট ছিল, সেই জন্য ওখানেই ছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন, তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন, আমার পরিবারের সাথেই থেকে যাবেন। তো আপনাদের ভাইয়া বাসায় এসেছে, তো একটু গরম গরম পাকান পিঠা করেছি সন্ধ্যার সময়, আর ছোট ছেলে বড় ছেলে মিলে তার বাবাকে পিঠা খেতে দিচ্ছে। তো পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।